জামাত এবং এনসিপি তারাই তো আওয়ামী লীগ হয়ে গেছে। তাদের চক্রান্ত, ষড়যন্ত্র, মিথ্যাচার, ঠিক তার কথাগুলো শুনে আমার কাছে মনে হচ্ছিল যে তিনি আর একটা হাসান মাহমুদ। ঠিক হাসান মাহমুদ যেভাবে মানে মিথ্যাচার করতেন, আমাদের শিশির তিনিও একইভাবে মিথ্যাচার করলেন। একটা যদিও শিশিরকে একটু ধরাই দেন। এক্স্যাক্টলি, অবশ্যই ধরাবো। তিনি বললেন যে বিএনপি নাকি নব্য ফ্যাসিস্ট, অথচ বাংলাদেশের ফ্যাসিস্ট রাজনৈতিক দল জামাত ইসলামের সাথে এনসিপি হাত মিলিয়েছে। জামাত ইসলামকে নিয়ে এমন কোনো মন্তব্য নাই যা এনসিপি করে নাই। জামাত ইসলাম স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্রের জন্য হুমকি। তাহলে এনসিপি কি এখন স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য হুমকি না? জামাত ইসলাম ভারতের সৃষ্ট একটি রাজনৈতিক দল, সেই ভারতের রাজনৈতিক দলের সাথে হাত মিলিয়েছে এনসিপি। তার মানে এনসিপি এখন ভারতের দল। জামাত ইসলাম সংস্কার বিরোধী, জামাত ইসলাম প্রতারণা করছে। এখন সংস্কারের কথা বলে আপনি সেই ফ্যাসিস্ট রাজনৈতিক দল জামাত ইসলামের সাথে হাত মেলালেন। তাহলে কি আপনি সংস্কার চান নাকি ক্ষমতার ভাগ বাটোয়ারা? বিএনপিকে উনি নব্য ফ্যাসিস্ট বললেন। যে সাম্প্রতিক যে আমি নোট করেছি, বলেন, সবগুলোই বলবো। বিএনপিকে উনি নব্য ফ্যাসিস্ট বললেন, অথচ আমরা লক্ষ্য করছি যে একটা নির্বাচিত সরকারকে 3 দিনের মাথায় তাদেরকে নাকি পতন ঘটাইতে পারবে। জামাত ইসলাম এবং শিবিরের যে জনশক্তি আছে, এই জনশক্তি নাকি 3 দিনের মধ্যে বিএনপির পতন ঘটাইতে পারে। অথচ 16 বছর মগবাজারের কার্যালয়ে তালা ঝোলানো ছিল, কেউ যায়নি। আর একজন বিপ্লবী যিনি জেলে ছিলেন, আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের কারণে সেই আজহার সাহেব তিনি যুদ্ধ অপরাধীর মামলা থেকে খালাস পেয়েছেন। তিনি বললেন যে বিএনপিকে হটাইতে আমাদের 16 দিন লাগবে। হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, আমাদের শিশিররা, তারা প্রতিনিয়ত প্রতিদিন সকাল বিকাল রাত মধ্যরাত তারা গণঅভ্যুত্থানের হুমকি দিচ্ছে। আমি শিশিরকে চ্যালেঞ্জ করব, আগামী 3 দিনের মধ্যে সরকার পতনের ডাক দেন। যদি সরকার ফেলিয়ে আপনারা ক্ষমতায় যেতে পারেন, যান। কেন যাচ্ছেন না? বিএনপি খারাপ, ওকে, আপনি সরকার পতনের ডাক দেন, মানুষ আপনার আহ্বানে নেমে আসবে। মানুষ বিএনপিকে চায় না। এখন জামাত ইসলাম এনসিপি বিএনপিকে চায় না নাকি জনগণ চায় না, সেটা একটি দেখার ব্যাপার। আপনি বিএনপিকে ফ্যাসিস্ট বলতে পারেন না এই কারণে যে বিএনপি জনগণের ভোটে ক্ষমতা এসেছে। যেদিন বিএনপি আওয়ামী লীগের মতন ফ্যাসিস্ট হয়ে যাবে, তার আগ পর্যন্ত যদি আপনি বিএনপিকে ফ্যাসিস্ট বলেন, তাহলে আপনি কার্যত এই সরকারকে অস্বীকার করছেন এবং বাংলাদেশের গণতন্ত্রকে আপনি অস্বীকার করছেন। দেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতা এনেছে। হ্যাঁ, আপনি প্রশ্ন তুলতে পারেন যে গণভোটে আপনার একটা বক্তব্য ছিল, আমার আর একটা বক্তব্য ছিল, আমাদের মধ্যে সবার মধ্যে 80% মিল ছিল। আপনার সরকার, এনসিপি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সেই 80% কেন ভোটাভুটির মধ্যে নিল না? নেওয়ার প্রয়োজনও ছিল না। বরং বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে এইটা একটা রাজনৈতিক দলিল এবং এই দলিল আমরা সবাই সম্মত হয়েছি, এই দলিল আমরা বাস্তবায়ন করব। কিন্তু আপনি কি করলেন? 9 মাসের মধ্যে আপনি যে আলোচনা করলেন, আপনি সব কিছু আপনি পরবর্তীতে গণভোটে দিয়ে দিলেন। তাহলে 9 মাসের আলোচনা আপনি কেন করলেন? কেন 3 মাসে আপনি নির্বাচন দিলেন না? আপনার সরকার তো প্রতারক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তো ধোঁকাবাজ সরকার। সেই সরকার তো একের পর এক জুলাই জাতীয় সনদ নিয়ে ধোঁকাবাজি করেছে, গণভোট নিয়ে ধোঁকাবাজি করেছে। আপনি 4টা প্রশ্ন দিলেন আর আপনি আমাকে একটা উত্তর দেওয়ার সুযোগ দিলেন। এটা প্রতারক না? এটা ধোঁকাবাজি না? এই কাজগুলো তো আপনার সরকার করেছে। আপনি বললেন যে বিএনপি মানে এনসিপির নেতাকর্মীদের দিতেছি আমি একটু, প্লিজ আমাকে 5 মিনিট সময় দেন। আপনি বললেন যে বিএনপি ইতিমধ্যে অজনপ্রিয় দল হিসেবে মানুষের সামনে এসেছে। যে আসিফ মাহমুদ এই কথা বললেন, আসিফ মাহমুদের কারণেই তো পরবর্তীতে সংস্কার ব্যর্থ হয়েছে। তদবির বাণিজ্য, সচিবালয়ে ঘুমিয়ে থাকা, 5টার সময় সচিবালয়ে যাওয়া। তিনি সংস্কারের জন্য কি কাজ করেছেন? তার এপিএস যে দুর্নীতি করেছে, এপিএস এর ভাই কোটি টাকার গাড়ি বাড়ি, এই টাকার মালিক কেমনে হলো? একজন ড্রাইভার ছিলেন তিনি। আমি তাকে অশ্রদ্ধা করছি না, ড্রাইভারি করা কোনো অন্যায় না, কিন্তু একজন ড্রাইভার যে সময় কোটি টাকার বাড়ি, কোটি টাকার গাড়ি, আর তার ব্যাংকে যখন কোটি কোটি টাকা থাকে, সেটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না? তাহলে আপনার এপিএস দুর্নীতি করলো আর আপনি কি সাধু বাবা ছিলেন? আপনি ওই সময় কোনো সরকারি সফর ছিলেন, আপনি দুবাইতে কেন গিয়েছিলেন? আসিফ মাহমুদ দুবাইতে একটা কারণে গিয়েছিল, দুবাইতে সে ইনভেস্ট করেছে। আপনি কিভাবে জানেন এটা? আরে আমি জানবো না? কিভাবে জানলেন? আমি কিভাবে জানবো না?
আপনি বলেন কিভাবে জানবো না? আমি জাস্ট জানতে চাচ্ছি, আমি আমি তো জানি আপনাকে না। প্রশ্ন করছি, আপনি বেসরকারি সফরে দুবাইতে কেন ভ্রমণ করতে গেলেন? সেটি হতে পারে একটা সেটা তো প্রশ্ন। একটা প্রশ্ন। আপনি টাকা পাচার করার জন্য সেখানে গিয়েছেন, টাকা কোথায় ইনভেস্ট করবেন সেজন্য গিয়েছেন, অন্যথায় তো যাওয়ার প্রয়োজন ছিল না। আপনার সেখানে কে আছে? আপনি কেন গেলেন এই সময়? যেখানে সংস্কারের কথা সেখানে আপনি আরামে ঘুরতে গেছেন, ওই মজ্জমকে নিয়ে আপনি কেন গিয়েছিলেন? আপনার এপিএস মজ্জমকে নিয়ে টাকা পয়সা কোথায় কি ইনভেস্ট করেছে? দেখেন এই সরকার হয়তো আপনি বলেন যে তদন্ত কেন করছে না, সরকার আছে বিবাদের মধ্যে, যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। যদি এই মুহূর্তে এনসিপি জামাত চাপ দিচ্ছে যে আমরা কিন্তু আমাদের হাতে অস্ত্র রয়েছে, সম্ভবত শিশির বললেন গতকাল একটা বক্তব্য আমি খেয়াল করলাম, যে আমরাই সরকারকে টিকিয়ে রেখেছি, আমরা পদত্যাগ করলে সরকার নাই হয়েছে। ব্যাস তাই তো, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন এই হুমকি দেওয়ার জন্য। এই জন্য অনেকে বলছে যে এদের হুমকি থেকে বাঁচার জন্য হলে আওয়ামী লীগকে মানে ফিরিয়ে আনা দরকার, অনেকে বলছে। তো আমি শেষ করি, আমি জনপ্রিয় কথা বললেন। হ্যাঁ, 3 মাসে সরকার নাকি মানে 17 বছরে আওয়ামী লীগ যা করেছে 3 মাসে নাকি তার থেকে বেশি করেছে। তিনি বললেন যে রাতের অন্ধকার এ করছে সে করছে। দেখেন এই সরকার কি গুম করছে, খুন করছে, ছাত্রলীগ যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে সেটি করছে। এখন আপনি যদি বলেন বাংলাদেশ একদিনে পুরোপুরি ভালো হয়ে যাবে, আপনারা কি ভালো ছিলেন? থানা থেকে চাঁদাবাজদেরকে হান্নান মাসুদ কেন সারিয়ে আনলো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা কেন এরকম আওয়ামী লীগের বাসায় গিয়ে চাঁদাবাজি করলো? আপনাদের অপরাধগুলো নিয়ে কথা বলতে গেলে তো আজকে সারা রাত কেটে যাবে। ঠিক আছে, আমি সারা রাত পার করতে চাই না, আমার 50 মিনিটের শো, আমি আবার আসবো। 1 মিনিটে শেষ করি। দেখেন এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বললেন, যে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে বক্তব্যে কেউ পারছে না, সে কি বক্তব্য দিচ্ছে নাকি গালিগালাজ করছে মাননীয় প্রধানমন্ত্রীকে? সেই 11 সরকারের সময় ডিজিএফআই তার কোমর ভেঙে দিয়েছিল, সে বলছে যে ওই সময় ডিজিএফআই ভেঙেছে এখন জনগণ ভাঙবে। এটা হাসি ঠাট্টা না। সে বলছে যে প্রধানমন্ত্রী নাকি বৃষ্টি বিলাস করছে, বউকে দিয়েছে আপনার হাসপাতালে, মেয়েকে দিয়েছে ফুটবলে। এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য? এটা কি কোনো যুক্তি তর্ক? নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে অনেকে ক্ষুব্ধ আছে, সব থেকে বেশি ক্ষুব্ধ আছে জামাত শিবির, কারণ এই জামাত শিবিরকে নিয়ে সব থেকে বেশি গালিগালাজ নাসিরউদ্দিন পাটোয়ারি করেছে। সুতরাং ঝিনাইদহতে সেখানে যে ডিম শিবির মানে নাই তার নিশ্চয়তা কি? এই যে আজকে দেখলাম নারায়ণগঞ্জে একজনকে সামনে এনেছে, নাসিরউদ্দিন পাটোয়ারির উপর কিন্তু কোনো হামলা হয়নি, একজনকে সামনে আনলো। সে একজনকে কি শিবিরের সাথে সেখানে সংঘর্ষ বেঁধেছে, নাকি ছাত্র দলের কেউ গিয়েছে, নাকি সাধারণ মানুষ কেউ গিয়েছে? কোনো প্রমাণ আছে? আপনি এরকম বিভিন্ন ভিকটিমকে সামনে এনে বলছেন যে হামলা করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িতে নাকি যশোরে হামলা করেছিল, পুলিশ বলছে কোনো হামলা হয়নি। তারা একের পর এক মিথ্যাচার করছে। আপনি অনেকগুলো উত্তর দিয়েছেন। বরং সরকার এই নাসিরউদ্দিন পাটোয়ারিদেরকে ওই সময় দেখেন, যখন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে তিনি শামীম ওসমানের সাথে তুলনা করলেন, ওই কক্সবাজার থেকে নিরাপত্তা দিয়ে বিএনপি নাসিরউদ্দিন পাটোয়ারিকে এনেছিল। এমনকি ঝিনাইদহ থেকেও একই ঘটনা ঘটেছে। তারা মিথ্যাচারের লিমিট ক্রস করছে। ধন্যবাদ।